আসসালামু আলাইকুম। আমাদের আজকের ভার্চুয়াল প্রোগ্রামে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আজকের সাক্ষাৎকার দিচ্ছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাহফুজুর রহমান ভুইয়া হেবেন, সদস্য তথ্য গবেষণা বিষয়ক কেন্দ্রীয় উপকমিটি, এবং আরো আছেন আমাদের সাথে মৌলভীবাজার জেলা অন্যতম আওয়ামী লীগের নেতা মোহাম্মদ দিলু আহমেদ এবং আমি আব্দুল কাদের হৃদয়। আসসালামু আলাইকুম লিডার, কেমন আছেন? জি, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, এটা লিডার ভালো আছে। লিডার 13ই নভেম্বর আওয়ামী লীগের যে লকডাউন কর্মসূচি করেছেন, আওয়ামী লীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, তা কতটুক আন্দোলনে সফলতা দেখাচ্ছেন, একটু ওই বিষয় নিয়ে যদি আলোচনা করতেন, আমাদের দেশবাসীর জানা এবং আমাদের জানা, ওইটা একটু নিয়ে আলোচনা করেন। ধন্যবাদ। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। অত্যন্ত চমৎকার প্রশ্ন করেছেন প্রিয় সঞ্চালক জনাব আব্দুল কাদের হৃদয়। আপনারা জানেন, বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য, সাবেক ছাত্রনেতা, যুবলীগের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক ইতিমধ্যে যে আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণা করেছেন যে আগামী 10ই নভেম্বর শহীদ নূর হোসেনের হত্যা, ওই দিন স্বৈরাচার এরশাদের নূর হোসেনকে পুলিশের গুলিতে হত্যা করেছিল গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য। পরবর্তীতে আওয়ামী লীগের প্রতি বছরের ন্যায় 10ই নভেম্বর শহীদ নূর হোসেন দিবস হিসাবে পালিত হয়। আপনারা জানেন, 11 তারিখে সারা বাংলাদেশে যে কর্মসূচি দিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য জাহাঙ্গীর কবির নানক, যে সারা বাংলাদেশের যে তৃণমূলের নেতাকর্মীরা আছেন জেলা উপজেলায় বিক্ষোভ মিছিল করবেন, এবং 13 তারিখে যে ঢাকা শহরে লকডাউনের যে কর্মসূচি দিয়েছেন তা বাস্তবায়নের জন্য আপনারা দেখেছেন ইতিমধ্যে তৃণমূলের নেতাকর্মীরা অত্যন্ত উৎসাহিত, এবং এই কর্মসূচিতে বাস্তবায়ন করার জন্য তারা কাজ করে যাচ্ছে, এবং সফল করার জন্য তৃণমূলের নেতাকর্মীরা তারা যোগাযোগ করছে, এবং এটা একটা সুন্দর উদ্যোগের মাধ্যমে এই কর্মসূচি সুশৃঙ্খলভাবে পালন হবে। আপনারা ইতিমধ্যে দেখেছেন এই কর্মসূচি দেওয়ার আজকে আরো 5 দিন বাকি আছে। ইতিমধ্যে আমাদের যে অবৈধ উপদেষ্টা, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, উনি ওনার রাষ্ট্রীয় কাঠামোর যে প্রশাসন ওনাদেরকে নির্দেশ দিয়েছেন যে আওয়ামী লীগ কোনোভাবে এই কর্মসূচি যেন বাস্তবায়ন না করতে পারে, সেই লক্ষ্যে কাজ করার জন্য। কিন্তু আপনারা দেখেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা যেভাবে উৎসাহ উদ্দীপনার মাধ্যমে এই কর্মসূচি তৃণমূল থেকে আজ এক কেন্দ্রীয় নেতা পর্যন্ত সর্বস্তরের নেতারা কর্মসূচির জন্য অপেক্ষা ছিল। এখন এই কর্মসূচি এসেছে এবং সেই কর্মসূচিটা বাস্তবায়নের লক্ষ্যে তৃণমূলের নেতাকর্মীরা অত্যন্ত উদগ্রীব, এবং শতভাগভাবে আমি আশা করি শতভাগ সফলতা মুখ আমরা দেখতে পারবো। ধন্যবাদ। তো এই বিষয়ে আমরা আরো জানতে চাবো আমাদের অন্যতম আওয়ামী লীগের নেতা মৌলভীবাজার জেলা দিলু আহমেদ ভাইয়ের কাছ থেকে। দিলু আহমেদ ভাই, আমরা এই কর্মসূচি নিয়ে কিভাবে কি করতেছেন এবং কি এই কর্মসূচি নিয়ে আমরা আগাতে পারবো কিনা, ওইটা নিয়ে একটু আলোচনা করেন। আমি
সর্বপ্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি লিডার। অনেক বিজি ব্যস্ততা থাকা সত্ত্বেও আমাদেরকে যে এতটুকু সময় দিয়েছেন, আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাকে। আমি জানতে চাচ্ছি লিডার, আমাদের এই সুদি ইনুস সরকার এই 15 মাস এই বাংলাদেশে যে নৈরাজ্য সৃষ্টি করেছে, আমরা এতদিন ধরে আমরা তৃণমূল থেকে বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে বা আমরা আমাদের মধ্য থেকে আমরা যার জায়গা থেকে আমরা আজকে আওয়ামী লীগটাকে একটা উজ্জীবিত স্থানে নিয়ে যেতে পারছি বলে আমাদের বিশ্বাস। আজকে আমাদের কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জনাব জাহাঙ্গীর কবির নানক মহোদয় 10, 11, 12, 13 তারিখ যে ঢাকা লকডাউনের ঘোষণা দিয়েছেন, সেই ঘোষণাকে কেন্দ্র করে ওরা যে পায়তারা করতেছে যে আওয়ামী লীগকে ঢুকতে দিবে না বা আওয়ামী লীগের কর্মসূচি সফল করতে দিবে না। আমরা তো দেখতে পাচ্ছি সারা বাংলাদেশের প্রত্যেকটা জায়গা থেকে স্বতঃস্ফূর্তভাবে আওয়ামী লীগের ডাকে সাড়া দিয়ে কাজ করতে সবাই ইচ্ছুক এবং মাঠে ঘাটে সব জায়গায় কল্পনা জল্পনা সব জায়গায় চলতেছে, আমরাও করতেছি। আপনার কি মনে হয় এই 13 তারিখ আমাদের আন্দোলন কতটুকু সফলতা আমরা অর্জন করতে পারবো লিডার আপনাদের সহায়তায়? জি, অসংখ্য ধন্যবাদ। আওয়ামী লীগের ইতিহাস, লড়াই সংগ্রাম এবং ইতিহাস ঐতিহ্যের ইতিহাস। আওয়ামী লীগ কিভাবে আন্দোলন করতে হয় এটা আওয়ামী লীগ জানে, কারণ আমরা শুনেছি, ইতিহাসে পড়েছি 1971 সালে দেশকে যখন পাক বাহিনীর থেকে, পাক হানাদার থেকে, পাকিস্তানের সেনাদের থেকে মুক্তির জন্য এই দেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, শিক্ষক, ছাত্র, সর্বস্তরের জনতা রাজপথে নেমে এসেছিল এবং আওয়ামী লীগের নেতৃত্বে এই দেশকে মুক্ত করেছিল এবং এই দেশ একটি স্বাধীন এবং সার্বভৌমত্ব রাষ্ট্র এই বঙ্গবন্ধুর নেতৃত্বে এই দেশ পেয়েছিল। আওয়ামী লীগ জানে কিভাবে আন্দোলন সংগ্রাম করতে হয় এবং আওয়ামী লীগ সুশৃঙ্খল একটি রাজনৈতিক সংগঠন। এই সংগঠনের আদর্শ, নীতি এবং এই দেশের জনগণকে নিয়ে আওয়ামী লীগ সবসময় এই জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে। আমরা দেখেছি 1/11 সময় আমাদের নেত্রীকে অবৈধভাবে মিথ্যা মামলা দিয়ে কারাগারে ঢুকিয়েছিল। তখন তৃণমূলের নেতা কর্মীরা আবার লড়াই সংগ্রাম করে এই মাননীয় প্রধানমন্ত্রীকে আবার কারাগার থেকে বের করে এবং বিপ্লবের মাধ্যমে এবং একটা ভোট বিপ্লবের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় ক্ষমতা বসেছিল এবং দীর্ঘ 16 বছরের আওয়ামী লীগ নেতা কর্মীরা রাজপথে ছিল। বিএনপিরা সাহস করে কোনো আন্দোলন সংগ্রাম করতে পারে নাই। আর এখনো আওয়ামী লীগের ভয়ে বিএনপিরা এবং বর্তমান যে অবৈধ প্রসঙ্গাধীন যে প্রধান উপদেষ্টা, তিনি বাংলাদেশে একটি জঙ্গি সংঘাতের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে দেশ ত্যাগ করেছেন এবং উনি যেভাবে অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতাকে কুক্ষিগত করে উনি দেশ পরিচালনা করছেন। আজকে আপনারা দেখেন, আমরা সুস্পষ্টভাবে আমরা বুঝতে পেরেছি যে মাননীয় প্রধানমন্ত্রী দেশ ত্যাগের সাথে কারা কারা ষড়যন্ত্র ছিল। আমরা দেখেছি টকশোতে অনেক বড় বড় কথা বলতো, সুশীল সাজত, দেশকে নিয়ে বিভিন্ন সমালোচনায় লিপ্ত থাকতো। আজ তারা কারা, কাদের সাথে হাত মেলা আজকে তারা প্রমাণ হয়েছে। তারা এই দেশের স্বাধীনতা চেয়েছিল না, তারা এই দেশের যুদ্ধ অপরাধী, রাজাকার, আল বদর, আল শামস, শান্তি বাহিনী
সন্তান নাতিরা আজকে এই দেশকে একটি অস্থিতিশীল ব্যর্থ রাষ্ট্রে রূপান্তর করার জন্য তারা কাজ করে যাচ্ছে। প্রিয় ভাইয়েরা, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা এই দেশকে যে একটি উন্নত শিখর সমৃদ্ধ রাষ্ট্রে যে পরিণত হয়েছিল, এই উন্নয়নটাকে ব্যাঘাত করার জন্য জামাত বিএনপি একত্রতা প্রকাশ করে মাননীয় প্রধানমন্ত্রীকে একটি রাষ্ট্রীয় জঙ্গি সংঘাতের মাধ্যমে সারা দেশকে একটি অস্থিতিশীল ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার মাধ্যমে এই মাননীয় প্রধানমন্ত্রীকে দেশ ত্যাগ করেছেন। এখন আমরা সুস্পষ্ট বুঝতে পেরেছি, এটা কোনো ছাত্র জনতার কোনো আন্দোলন ছিল না, এটা কোটা সংস্কারের আন্দোলন ছিল না, এটা ছিল তাদের পাকিস্তানের প্রেতাত্মা পাকিস্তানকে খুশি করার জন্য, রাজাকার আল বদরকে রাষ্ট্রীয় ক্ষমতা বসানোর জন্য, এই দেশকে যুদ্ধাপরাধীদের অভয়ারণ্য রাজ্যে পরিণত করার জন্য এই জঙ্গি সংঘাত হয়েছিল। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন ইতিমধ্যে যে সাধারণ ছাত্র ছাত্রী যারা ছিল তারা এখন বলা শুরু করছিল, আমরা ভুল করেছি, আমরা এই আন্দোলনে আমরা ভুল করেছি, মাননীয় প্রধানমন্ত্রী সঠিক ছিল, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই দেশ উন্নয়ন ছিল। যারা সাধারণ ছাত্র ছাত্রী ছিল, যারা আন্দোলনে গিয়েছিল, তারা অনেকেই তাদের ভুল স্বীকার করে মাননীয় প্রধানমন্ত্রীকে সমর্থন দিচ্ছেন। আপনারা ইতিমধ্যে জানেন বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা, দেশের যে গার্মেন্টস ফ্যাক্টরি এবং বিভিন্ন কলকারখানা, অনেক কলকারখানা ২০০-র উপরে কলকারখানা বন্ধ হয়ে গেছে, লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়েছে, অর্থনৈতিক দিক দিয়ে মানুষ ভেঙে পড়েছে, অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়েছে, মানুষের এখন মালের নিরাপত্তা নেই, গ্রামের মানুষ বেকার এবং অসহায় অসচ্ছল গরিব হয়ে মানুষ কষ্টে দিন যাপন করছে। এইগুলো বিষয় দেখার পর্যবেক্ষণ করে কিছু নেই, কিন্তু মিডিয়ার সামনে বড় বড় কথা বলে জামাত বিএনপির লোকেরা বড় বড় বলি দেয় এবং তারা চায় আওয়ামী লীগকে বাইরে রেখে ২৩ সালে এই ফেব্রুয়ারিতে ২৬ সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচন দেবে। পৃথিবীর কোন শক্তি নাই যে আওয়ামী লীগের মতো একটি বড় সংগঠন, যে দেশে 70% ভোটার আওয়ামী লীগের সমর্থন করে এবং আওয়ামী লীগের উন্নয়নে বিশ্বাস করে, সেই দেশের আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করবে, এরকম শক্তি বাংলাদেশে কোনো রাজনৈতিক সংগঠনের নাই। এবং আপনারা ইতিমধ্যে দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আওয়ামী লীগ অনেক সুসংগঠিত হয়েছে এবং তৃণমূলের নেতাকর্মীরা আরো সুসংগঠিত হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী জিও রাজনৈতিক যে আহ, দূরদর্শিতা আপনারা ইতিমধ্যে দেখেছেন, ভারত, রাশিয়া এবং চীন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে একত্রতা প্রকাশ করেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী যে সঠিক সেটা তারা স্পষ্টভাবে বলেছেন। এবং আপনারা ইতিমধ্যে জানিয়েছেন যে মার্কিন প্রতিনিধি দল ডক্টর ইউনূসকে বলছে আওয়ামী লীগের যে নিষেধাজ্ঞা, এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য এবং বাংলাদেশের একটি পার্টিসিপেট ইনক্লুসিভ একটি নির্বাচন দেওয়ার জন্য, যে নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ অংশগ্রহণ করবে। আমরা অবশ্যই আগামী নির্বাচন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না এবং আওয়ামী লীগ আগের চেয়ে সুসংগঠিত হয়েছে। যারা বলে যে ছাত্র হত্যা করেছে মাননীয় প্রধানমন্ত্রী, অসংখ্য ছাত্র হত্যা হয়েছে, আমি তাদেরকে বলতে চাই, আপনারা ছাত্র হত্যার বিচার করতে চান, ওকে, ভালো কথা, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী যে ৩৫০০ লোক হত্যা হয়েছে, এই বিচারগুলো কে করবে? এই বিচারে কেন দায় মুক্ত হয় বর্তমান উপদেষ্টা ডক্টর ইউনূস, কেন দায় মুক্ত করে? আমি আশ্বাস দিই আইন শৃঙ্খলা বাহিনীদেরকে, যাদের পরিবারের স্বজনরা হারিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনার ক্ষমতায় আসলে আপনারা এটার সঠিক বিচার আপনারা পাবেন ইনশাল্লাহ। ধন্যবাদ। আমরা আরেকটু আশ্বস্ত করতে চাই আপনাকে, আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি ওরা এক পক্ষ বলতেছে নির্বাচন ফেব্রুয়ারির মধ্যে দিয়ে দেওয়ার জন্য, আরেক পক্ষ বলতেছে পিয়ার পদ্ধতিতে গণ
এবং আরেক পক্ষ বলতেছে, ওই পক্ষই আবার বলতেছে যে ভোটের দিনেই দিতে হবে। বাংলাদেশের এত বড় একটা বৃহৎ শক্তিশালী দল আওয়ামী লীগ। এই আওয়ামী লীগকে বাইরে রেখে এই নির্বাচন বহির্বিশ্ব কি স্বীকৃতি দিবে? আমার তো মনে হয় না। কারণ আওয়ামী লীগ তো বৃহৎ শক্তিশালী একটা দল। আর ওরা তো একটা ২ দল ৩ দল মিলিয়ে যদি বাংলাদেশে একটা নির্বাচন দেয়, তো এই নির্বাচনটা কতটুকু বিশ্বের দরবারে গ্রহণযোগ্যতা পাবে? জি, অসংখ্য ধন্যবাদ। এখন আমি আপনাদেরকে একটু স্পষ্টভাবে ধারণা দিতে চাই। জামাতে ইসলাম, বাংলাদেশ জামাতে ইসলাম তারা তাদের দলীয়ভাবে মনোনয়নগুলো কনফার্ম করে ঘোষণা দিয়ে দিয়েছেন অলরেডি। এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন বিভিন্ন মিডিয়াতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারা তাদের জাতীয় সংসদ সদস্যের যে মনোনয়ন প্রার্থী তারা ঘোষণা করেছেন কোন আসনের প্রতিনিধিত্ব করবে। আপনারা জানেন এসব সরি এসব প্রার্থীরা তখনই প্রকাশ করে দল থেকে ঘোষণা দেয় এবং মনোনয়ন পত্র বিক্রি করে যখন বাংলাদেশ নির্বাচন কমিশনার তার নির্বাচন তফসিল ঘোষণা করে। নির্বাচন তফসিল ঘোষণার পর প্রত্যেকটা রাজনৈতিক দলকে নির্বাচন কমিশনার চিঠি দিবে এবং ওনারা ওনাদের কাকে প্রার্থীতা বাছাই করবে, মনোনয়ন পত্র সেল করবে, সেগুলো নির্ধারণ করবে। নির্বাচনের তফসিলের কোনো খোঁজ খবর নাই। আর জামাত বিএনপিরা তারা মনোনয়ন কনফার্ম করেছে কে কোন আসন থেকে নির্বাচন করবে, কে কতগুলো আসন নিবে, এগুলো তারা ইস্টিমেট আগে করে রয়েছে। এগুলো হলো তামাশা। বাঙালি জাতি নাটক দেখতেছে। আমরা এই তামাশা দেখতেছি। আমরা দেশকে কি অস্থিতিশীল এবং কঠিন সংঘাতের মাধ্যমে দিকে নিয়ে যাচ্ছি। আজকে আপনারা জানেন এই ১৬ বছরে মাননীয় প্রধানমন্ত্রী কোনো অন্যায় করবো তো দূরের কথা, কোনো সমস্যা হইলেই টকশোতে এই সুশীল নামক কিছু লোক, দুষ্কৃতী লোক, তারা টকশোতে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে অব্যক্ত ভাষায় গালিগালাজ করে। আজ হাজার হাজার লোক বিনা মামলায় গ্রেপ্তার হয়েছে, শত শত হাজার হাজার লোক মব বাহিনীর মাধ্যমে মৃত্যুবরণ করেছে, হত্যা করেছে, শত শত মা বোনের ইজ্জত লুণ্ঠন করেছে, বাড়িঘর আগুন সন্ত্রাসের মাধ্যমে ব্যবসা বাণিজ্য শেষ করে দিয়েছে। এগুলোর বিচার বাংলার মাটিতে এখন ডক্টর ইউনূস করছেন না, কিন্তু এগুলোর বিচার অবশ্যই হবে টুডে এন্ড টুমরো। আমি আপনাদেরকে বলি যে এখন যে রাষ্ট্র পরিচালনা করছেন উনি সম্পূর্ণ ব্যর্থভাবে রাষ্ট্র পরিচালনা করছেন এবং উনি জামাতকে খুশি করার জন্য জামাতের সাজেশন নিয়ে, জামাতের সাথে নিয়ে উনি জামাতকে এস্টাবলিশ করার জন্য উনি এই কাজগুলো করে যাচ্ছেন। আপনি ইতিমধ্যে অনেকগুলো সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন আমাদের মহান মুক্তিযুদ্ধের যারা লড়াই সংগ্রাম করেছেন তাদেরকে অপমান করেছেন এবং বিভিন্ন মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে কটূক্তি করেছেন এবং মুক্তিযুদ্ধের যে বিভিন্ন ভাস্কর্যগুলো আছে, বিভিন্ন জায়গায় যেগুলো আছে এগুলো ভাঙচুর করে মুক্তিযুদ্ধকে প্রলম্বিত করার জন্য, মুক্তিযুদ্ধকে হেয় প্রতিপন্ন করার জন্য এই সরকার কাজ করে যাচ্ছে। এগুলো সম্পূর্ণ জামাতের সাজেশন এবং জামাতকে সাথে নিয়ে করছে। পাশাপাশি বিএনপি এটার মদতদাতা এবং পৃষ্ঠপোষক। ধন্যবাদ। ধন্যবাদ মাহফুজ ভাই। আমরা আরেকটা জিনিস আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আগামী 13 তারিখ
আগামী 13 তারিখ আমাদের বাংলাদেশের উন্নয়নের রূপকার বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার উপরে একটা ক্যাঙ্গারু কোর্টের একটা মামলা। এই মামলার রায় বিচারপতিও ঘোষণা করেন নাই যে ওই দিন রায় দিয়ে দিবেন। আমরা যতটুকু বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি, ওদিনকে রায় দিবেন অথবা সাজা দিবেন অথবা খালাস দিবেন, এই ধরনের কোনো কথা কোর্ট বলে নাই। কিন্তু এই অবৈধ ইউনূস সরকারের একজন মুখপাত্র উপদেষ্টা, যাকে মেটিকুলাস ডিজাইনের রূপকার হিসাবে পরিচিত করেছিলেন এই ডক্টর ইউনূস, সে তার এলাকায় সাংবাদিক সম্মেলন করে বলল যে 13 তারিখ শেখ হাসিনার ফাঁসি হবে, রায় হবে, শহীদ পরিবার স্বস্তি পাবে। কোর্ট কি তাদের কথায় রায় দিবে, না কোর্টের তার নিজস্ব গতিতে চলবে? এই কোর্ট তো বলে নাই যে আমি রায় ওদিনকু ফাঁসি দিয়ে দিব, ওদিনকু রায় দিয়ে দিব, এদিনকু সাজা দিয়ে দিব অথবা খালাস দিয়ে দিব, সেটা তো বলে নাই। সে কোত্থেকে এই কথাটা বলল? সে তো এই কথা বলতে পারে না। ধন্যবাদ। আপনি আপনি হয়তো জানবেন যে বর্তমান যে আইনের প্রক্রিয়া, এটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে জামাত এবং ডক্টর ইউনূসের যে উপদেষ্টা, অবৈধ উপদেষ্টা আইনমন্ত্রী আসিফ নজরুল, ডক্টর আসিফ নজরুল। আমাদের দলের অত্যন্ত প্রবীণ বয়োজ্যেষ্ঠ নেতারা দীর্ঘদিন ধরে তারা কারাবরণ করছেন, মিথ্যা মামলা দিয়ে তাদেরকে জেল কাটাচ্ছে। এই বয়োজ্যেষ্ঠ প্রবীণ রাজনীতিবিদরা তাদের জন্য বারবার জামিনের জন্য আবেদন করার ফলেও কোর্ট তাদেরকে জামিন দিচ্ছেন। এবং আপনারা দেখছেন যে আমাদের বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে মামলা, উনি তিনেরা তাকে আত্মসাৎ করে যে জেলে কারাবরণ করছেন দীর্ঘদিন, মাননীয় প্রধানমন্ত্রী এখানে কোনো হস্তক্ষেপ ছিল না। আইনের গতিতে ছিল। আর এখন বর্তমান যে আইন, সম্পূর্ণ নিয়ন্ত্রণ করছে জামাত এবং বর্তমান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাঙ্গপাঙ্গ। এখানে মাননীয় প্রধানমন্ত্রীকে এবং তার রাজনৈতিক সহযোদ্ধা যারা ছিল, মন্ত্রী, এমপি এবং সেন্ট্রাল আওয়ামী লীগের কিছু নেতা, তাদেরকে রায় দেওয়ার জন্য এরা একটা মাস্টার প্ল্যান করেছে, একটা রায়ের মাধ্যমে দেশকে একটি অস্থিতিশীল করার জন্য। নির্বাচন বিএনপি বলে বলে মুখ ফেনা তুলছে, জামাত গণভোটের পক্ষে। নির্বাচন কবে হয় এটা আমার মনে হয় ডক্টর ইউনূস সাহেব নিজেও বলতে পারে না। নির্বাচন দেশের এই সার্বিক পরিস্থিতিতে কখনো নির্বাচন হয় না এবং এইভাবে দেশ পরিচালনা করতে সম্পূর্ণ ব্যর্থ। ওনার অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন কখনো আশা করা যায় না। আর ক্যাঙ্গারু কোর্ট, আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রীকে যে আইনজীবী হিসাবে নিয়োগ দিয়েছে এই ক্যাঙ্গারু কোর্ট। আপনারা ইতিমধ্যে একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে প্রকাশ পেয়েছে, প্রচার হচ্ছে যে যে মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কে যে বিরূপ মন্তব্য করেছেন যে উনি কি ফাঁসি চাই। ফাঁসি চাইলে তো মানুষ বলবে যে উনি ওনার আসামির ফাঁসি চায়, এটা কিভাবে চায়, উনি উনি মুক্তি চায়। যে কথোপকথনগুলো যে সোশ্যাল মিডিয়াতে প্রচার হচ্ছে, এটা সম্পূর্ণ সঠিক এবং উনি
জাস্ট একটা সাজানো নাটক। এই ক্যাঙ্গারু আইসিটি যে আদালত তৈরি করেছে, যে মাননীয় প্রধানমন্ত্রী যে যুদ্ধাপরাধীদের জন্য যে বিচার করার জন্য যে ট্রাইব্যুনাল তৈরি করেছে, এই ট্রাইব্যুনালে যে বিচার হচ্ছে এটা একটা জাস্ট সাজানো নাটক। এটা ইতিমধ্যে বাংলাদেশের জনগণ সম্পূর্ণ বুঝে গেছে যে তারা তাদের মেটিকুলার ডিজাইনের মাধ্যমে এই দেশকে যে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করে প্রধানমন্ত্রীকে দেশ ত্যাগ করতে বাধ্য হয়ে করেছেন, এবং এই কোডের মাধ্যমে তারা আবার প্রমাণ করতে চায় অবৈধভাবে তারা রায় দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে একটা রায় দিয়ে তার মাননীয় প্রধানমন্ত্রীকে দোষী সাব্যস্ত করতে চায়। তাই আমরা সেই রায় যেন না হয় সেই লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক যে কর্মসূচি দিয়েছেন, সেই কর্মসূচি ধারাবাহিকভাবে আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচি সফল করার জন্য মাঠে থাকবে। ধন্যবাদ লিডার আপনাকে মহবুজ ভাই। আমি শেষ একটা প্রশ্ন আপনাকে করব। সেই প্রশ্নটা হচ্ছে, এই ক্যাঙ্গারু কোর্টে যতটা মামলা হচ্ছে আমাদের জানা মতো, আমরাও যতটুকু জানি, জননেত্রী শেখ হাসিনা তো গণভবন থেকে এসে গুলি করেন নাই বা নির্দেশও দেন নাই। উনি তো লাশের উপরে থাকতে চাইছেন না। যদি লাশের উপরে থাকতে চাইতেন তাইলে উনি তো এখনো থাকতেন। চান নাই, মামলা করছে, কিন্তু ৩৫০০ পুলিশ অফিসার কনস্টেবল সহ ওরা হত্যা করলো, একটা মামলাও এখন পর্যন্ত নিছে না। ২ নম্বর প্রশ্নটা হচ্ছে লিডার আপনার কাছে, যে আবু সাইদের পরে এই মুগ্ধ, আমরা দেখছি খবরের মধ্যে মিডিয়াতে, পানি লাগবে পানি, এই পানিটা মধ্যে কি ছিল না ছিল আজকে সারা দুনিয়ার মানুষই জানে। এই মুগ্ধ হত্যার সাক্ষী যাকে দিয়েছে, আজকে কয়েকটা তারিখ চলে গেছে, ওই সাক্ষীকে খুঁজে পাচ্ছে না, ওই সাক্ষীকে কোর্টে এনে হাজিরও করতে পারতেছে না। আবু সাইদের কবর জিয়ারত করতে এই অবৈধ ডক্টর ইউনূস গেল, কিন্তু আবু সাইদের কবরটা কোথায় এবং কোন জায়গায় তাও আজ পর্যন্ত দেশের মানুষ মুক্তের খবরটা দেখতে পাইলো না। আবু সাইদের খবরটা জিয়ারত করতে গেছিল, কিন্তু মুগ্ধের খবরটা কোন জায়গায় আজ পর্যন্ত দেশের মানুষ জানতে চায়, দেখতে চায়, সেটা আজ পর্যন্ত দৃশ্যমান করতে পারলো না। কিন্তু ওই হত্যার আসামি আমাদের প্রধানমন্ত্রীকে দিল, সাথে আরো অনেক নেতৃবৃন্দকে, মন্ত্রী মিনিস্টার প্রশাসনের অনেককেই দিয়েছে। কিন্তু ওই হত্যার মেইন সাক্ষী যে, ওই সাক্ষীটা এখন পর্যন্ত কোর্টে হাজির করতে পারলো না। সে খেয়ে কোথাকার, সেই প্রশ্নটা সবার মনের মধ্যে, ওরা একটু জানতে চায়। তাইলে আপনার মাধ্যমে আমরা একটু জানতে চাচ্ছি এই বিষয়ে। আসল কথা হচ্ছে, সত্য কোনোদিন চাপা থাকে না, এটা প্রকাশ হবে আজ এবং কাল। ইতিমধ্যে আপনারা জানছেন যে আবু সাইদের হত্যার যে মেডিকেল রিপোর্ট, এগুলো প্রকাশ পাইছে, প্রকাশ করে দিয়েছে, সোশ্যাল মিডিয়াতে সবাই জানছে। এবং আবু সাইদের পরিবার মাননীয় প্রধানমন্ত্রী আর্থিকভাবে সহযোগিতা করেছেন এবং আরো সহযোগিতা করবেন আশ্বস্ত করেছিলেন। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর
আবু সাইদের পরিবার কি কোনো সহযোগিতা পেয়েছে? তাদেরকে ব্যবহার করে মাননীয় প্রধানমন্ত্রী নামে হত্যার মামলা করেছেন। আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে হত্যার মামলা করেছেন। কিভাবে উনার ক্ষমতাকে, ডক্টর ইউনূসের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য উনি এই নাটকগুলো, এই পরিকল্পনাগুলো, এই কাজগুলো করে যাচ্ছেন। জনগণ এখন বুঝেছে এবং সচেতন হয়েছেন যে এই দেশকে ধ্বংস করার জন্য তারা এইরকম কাজগুলো করেছেন। দেখেন আজকে এনসিপি যে আশা নিয়ে সারা বাংলাদেশে যেভাবে তারা সফর করেছে, তাদের রাজনৈতিক সংগঠন যেভাবে করা শুরু করছিল, প্রথমত আমরা এবং আমাদের দেশের জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে যে তারা রাজনীতি করার কোনো অধিকার রাখে না। তারা এই দেশকে একটি জঙ্গি সংঘাতের মাধ্যমে এই দেশের যে উন্নয়ন অবকাঠামোগুলো এগুলো ধ্বংস করে মাননীয় প্রধানমন্ত্রীকে দেশ ত্যাগ করেছেন, বাধ্য করেছেন। আজকে আপনারা দেখেছেন ঢাকা শহরে আপনি মেট্রো রেলে আগুন দিয়েছেন, এলিভেটেড এক্সপ্রেস, তারপর পিটিভি ভবন, সেতু ভবন, ত্রাণ মন্ত্রণালয় ভবন, এরকম অসংখ্য স্থাপনা সরকারি প্রতিষ্ঠান তারা ভেঙে দিয়েছে, হামলা করেছে। তারপর দেশকে একটি জঙ্গি সংঘাতের মাধ্যমে অস্থিতিশীল পরিবেশ করে এই দেশের মানুষকে একটি আতঙ্কে ফেলে তারা ক্ষমতায় নিয়েছে। ক্ষমতার জোর করেও বলতে হবে না। এগুলো সাধারণ মানুষ আবু সাইদ মুগ্ধ এবং যারা এটার সাথে সম্পৃক্ত ছিল, যারা নিহত হয়েছে, সাধারণ মানুষ জেনে গেছে যে এটা একটা জঙ্গিদের একটা meticulous ডিজাইন। ডক্টর ইউনূস যে যুক্তরাষ্ট্রে যে উনি ঘোষণা দিয়েছেন যে এই আন্দোলনটা হয়েছিল তার মেটিকুলাস ডিজাইন আন্দোলন, সে আন্দোলনে মাস্টার মাইন্ড ছিল মাহফুজ আলম। কিন্তু মাহফুজ আলম একাই মাস্টার মাইন্ড ছিল না, এই আন্দোলনের মাস্টার মাইন্ড তারেক রহমানও ছিল এবং আরো অন্যান্য যারা নেতৃত্ব দিয়েছে তারাও এই আন্দোলনের মাস্টার মাইন্ড। আওয়ামী লীগ যদি কোনো সময় আল্লাহ রহমত করে এবং বাংলাদেশের জনগণের ম্যান্ডেট নিয়ে যখন রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, তখন যারা মাস্টার মাইন্ড তাদের বিচার হবে। আর সাধারণ ছাত্ররা যারা তাদের বলে এবং প্ররোচনায় তারা এই সাধারণ কোটা আন্দোলনে অংশগ্রহণ করেছে, তাদের দাবিগুলো ছিল যৌক্তিক। পরবর্তীতে এই যৌক্তিক দাবিকে তারা রাজনৈতিক বলয়ের মাধ্যমে তারা এই সরকারকে হটাইছে। এগুলো বিচার হবে, কিন্তু সময়ের অপেক্ষায় আছি আমরা। এবং মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় ক্ষমতার আসনে বসবেন। এই দেশের মানুষ মাননীয় প্রধানমন্ত্রীর জন্য নামাজ পড়ে দোয়া করেন, রোজা রেখে দোয়া করেন, গরিব অসহায় মানুষগুলো মান্যত করেন মাননীয় প্রধানমন্ত্রীর জন্য। তাই আমি আশা রাখি এবং আমাদের দেশের যারা সাধারণ জনগণ তারা আশা রাখেন মাননীয় প্রধানমন্ত্রী দেশে ফিরবেন। ধন্যবাদ। রাত্র অনেক হয়েছে, আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকে আপনারা আমাকে সংযুক্ত করেছেন, সেজন্য আপনাদের দুইজনকে আমি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং সর্বশেষ সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ মাহফুজ ভাই। আপনি আপনার অনেক বিজি ব্যস্ততা থাকা সত্ত্বেও অনেক রাত্রি মধ্যেও আমাদেরকে একটু সময় দিয়েছেন। আমরা দেশবাসী, সিলেটবাসী এবং বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আগামী 13 তারিখের
আন্দোলন সংগ্রামটা যাতে সফল হয়, আপনার মাধ্যমে সারা দেশের তৃণমূল থেকে আপ টু বটম পর্যন্ত আওয়ামী লীগের অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠনের প্রত্যেকটা নেতাকর্মীকে আমি অনুরোধ করব, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক ভাই যে আন্দোলনের ডাক দিয়েছেন, ঢাকা লকডাউন, এই লকডাউনটা যাতে সফল এবং সার্থক হয় সেই কামনা এবং সেই সহযোগিতা যার যে সশস্ত্র জায়গা থেকে করে এই দেশের উন্নয়নের উপকার জননেত্রী বঙ্গবন্ধুর মানুষ যোগ্য কন্যা এই বাংলাদেশটাকে বিশ্বের দরবারে একটা উন্নত রোড মডেল দেশ হিসেবে রূপান্তরিত করেছিলেন, যার স্বপ্ন ছিল মিশন 4041, এই 20 থেকে 41 পর্যন্ত এই বাংলাদেশটাকে অনেক উন্নত করার জন্য, বিদায় যার নেই। দৃশ্যমান আজকের পদ্মা সেতু, এলিভেটেড এক্সপ্রেস, মেট্রো রেল থেকে ধরে উন্নয়নের ছোঁয়া লাগে নাই আমার জানা মতো বাংলাদেশের এমন কোনো জায়গা নাই। ঢাকা থেকে সিলেটের তাওয়ামিল পর্যন্ত 8 লাইনের রাস্তার কাজ আরম্ভ করেছিলেন, অর্ধেক পথে এসে থেমে গেল। 15 মাসের যে অবস্থা, এই বাংলাদেশের ভিতরে এমন কোনো থানা নাই লুটপাট হয় নাই, অস্ত্র লুটপাট হয় নাই, এই অস্ত্রগুলো আজ পর্যন্ত উদ্ধার হয় নাই। এখন ওরা নির্বাচন দিতে চাচ্ছে, বাংলাদেশের আইন কানুনের অবস্থা এখনো কোনো স্টেবল হয় নাই, ওরা কি নির্বাচন দিবে? আমার তো মনে হয় নির্বাচন ওরা দেওয়ার কোনো সৎসাহস, যদিও ওরা মুখে বলে, কিন্তু ওটা একটা আইওয়াস। নির্বাচন হবে না আওয়ামী লীগ ছাড়া। আমাদের বিশ্বাস আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন দিতে হবে। আর এই অস্ত্রগুলা কার হাতে গেল আজকে বিশ্বের সবাই জানে। এই অস্ত্রগুলা উদ্ধার এবং এই খুনিদেরকে জেল ভেঙে নিয়ে গেল, এই খুনিরা আজকে কোথায় আছে না আছে ওরাই জানে, বিশ্বের মানুষও জানে। আমার বিশ্বাস আমাদের নেত্রী, জননেত্রী শেখ হাসিনা যখন আবার ওনার মসনদে বসবেন, প্রত্যেকটা হত্যার সঠিক তদন্ত করে সঠিক বিচার হবে, এটাই আমার বিশ্বাস। বাংলার মানুষও দেখবে, জানবে। অনেকটা তো দৃশ্যমান হয়ে গেছে মাহফুজ ভাই, লিস্ট করে দিছে, মারা গেছে, ওরা ওরা ফিরে এসেছে। তো সেটাও মিথ্যা তো মিথ্যাই, সত্য উদ্ঘাটিত হোক। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। জি, আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।